প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বুকের ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। চলুন কথা বলে আমরা স্যার কাছ থেকে জেনে নেই এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ সঞ্জিদা। স্যার, এই যে বুকের ব্যথা, সাধারণত এমন কোনো মানুষ নেই বোধহয় যে জীবনের কোনো না কোনো সময় বুকের ব্যথা হয়নি। তো এই বুকের ব্যথার প্রধান কারণগুলো যদি আমি একটু জানতে চাই শুরুতেই, তাহলে কোন কোন কারণগুলো বলবেন? প্রধান কারণ আসলে বুকের ব্যথাটা সবসময় যে ঠিক টিপিক্যালি বুকে হয় তাও না। বুকের আশেপাশে অনেক সময় হয়, রুগীরা সেটাকে মনে করে যে বুকেরই ব্যথা। তো এর ভিতরে যেমন আমি কমন একটা বলবো, যেমন পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিকের রোগ যেগুলো, এটা থেকেও কিন্তু শুধু পেটে ব্যথা হয় না, বুকেও ব্যথা হয়। যদি কমন বলি তাহলে এটা খুব কমন। আমি যেই বিষয়ের চিকিৎসক, আমাকে বলতেই হবে যে আসলে এখন হৃদরোগটা খুবই কমন। হার্টের কারণে বুকের ব্যথা প্রচুর হয়। এখন হার্ট অ্যাটাকও হতে পারে, অ্যাটাক না হয়েও বুকের ব্যথা হতে পারে। এছাড়া লাংসের কাজে হতে পারে, সাধারণ ঠান্ডা কাশি যেগুলো আমরা বলি এখান থেকে হতে পারে, নিউমোনিয়া থেকে হতে পারে। তারপরে আপনার ধরেন যদি পিত্তথলিতে পাথর হয় সেখান থেকে বুকে ব্যথা হতে পারে। আবার চেস্ট ওয়ালে যেগুলো মাসল পেন থেকে বুকে ব্যথা হতে পারে। এবং কমন একটা কারণ যেটা আপনি জিজ্ঞেস করলেন সেটা অ্যাংজাইটি টেনশন থেকেও দেখা যায় অনেকের বুকে ব্যথা হয়। কোনো কারণই পাওয়া যায় না, সে হয়তো কোনো কারণে খুব টেনশনে ভুগতেছে, তার অ্যাংজাইটিতে ভুগতেছে, সে কারণে তার বুকে ব্যথা হয়। একজন কার্ডিওলজি বিশেষজ্ঞ হিসেবে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে হার্টের কোনো কারণে ব্যথাটা হচ্ছে কি না সেটি আসলে বোঝার কি স্পেসিফিক কোনো কারণ, কোনো উপায় রয়েছে? ধরনটা কি হতে পারে হার্টের বুকের ব্যথার ক্ষেত্রে? হার্টের বুকের ব্যথা খুব তীব্র ব্যথা নিয়ে হতে পারে, খুব তীব্র বুকে ব্যথা, বুকে এটা আমরা অ্যানজাইনা বলি, অ্যানজাইনা পেক্টোরিস। অর্থাৎ যদি হার্টের রক্তনালীতে ব্লক হয়ে তার কোনো অ্যাটাক হোক বা না হোক, সেই ব্যথাটার ধরন হলো যে বুকটাতে ভারবার লাগবে, বুকটা চেপে আসবে, মনে হয় দমটা বন্ধ হয়ে আসতেছে। একমাত্র তীব্র বুকের ব্যথাটা তখনই হয় যখন তার হার্ট অ্যাটাক হয়ে যায়। অ্যাটাক হলে তখন যারা আমরা বলি আনস্টেবল অ্যানজাইনা অথবা অ্যাকিউট এমআই, তখনই তীব্র বুকে ব্যথা হয়, তার ঘাম হয়, বমি হয়, তার অনেক সময় প্রেশার ফল করে যায়, অনেক ধরনের সমস্যা হয়। কিন্তু এছাড়া সাধারণত আপনার অ্যাটাক হওয়ার আগ পর্যন্ত বুকে ব্যথাটা, বুকে ভারবার লাগা, তার চেপে আসা, দম বন্ধ হয়ে আসা, বিশেষ করে যখন সে একটু পরিশ্রম করে, অর্থাৎ হয়তো সে সিঁড়ি দিয়ে দোতলা তিনতলা উঠতেছে অথবা একটু জোরে হাঁটতেছে, তখনই তার আপনার বুকে ব্যথা হয়। তো তাৎক্ষণিকভাবে যে আপনি যেটি বলছিলেন যে হঠাৎ করে একটি বুকে ব্যথা হবে, তার শ্বাস নিতে কষ্ট হবে, ঘাম হবে, অনেক সময় বমিও হতে পারে, এই যে একটা জটিল পরিস্থিতি, এই সময় রোগী বা তার আশপাশের মানুষের তাৎক্ষণিকভাবে আসলে করণীয় কি সেটি যদি একটু বলতেন। যদি ব্যথার তীব্রতা বেশি হয় বা বুকের ব্যথার ধরনটা যদি এরকমই হয় যে বুকে চেপে আসে এবং কখনো কখনো ব্যথাটা তার চোয়ালের দিকে বা হাতে যায়। হ্যাঁ, আজকাল অনেক রুগী জানে যে স্যার আমার তো এখান থেকে হাতে ব্যথা আসতেছে, বুকের ব্যথাটা এখানেও যায়, এটা কি হার্টের কি না। তো আজকাল রুগীরাও খুব এটা সচেতন। তো এক্ষেত্রে আমি মনে করি যে প্রথমেই তাকে কাছাকাছি যে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে এটা কি আসলে তার সাধারণ ব্যথা নাকি এটা কোনো হার্টের ব্যথা, তখন সেটাই। এবং ডাক্তার তখন তার দায়িত্ব হলো তার পুরো ডিটেলস হিস্ট্রি থেকে কিছুটা ইভ্যালুয়েট করা যায়। এরপরে তো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তার ইসিজি, ইকো, ইটিটি এবং ফাইনালি আমরা এনজিওগ্রামও করি। তো প্রাথমিকভাবে আমরা ইসিজি করে দেখি যে তার কোনো ধরনের অ্যাটাক হয়েছে কিনা। যদি ইসিজি করা হয়, সেখানে যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে এটা তখনই ধরা পড়ে যে ইসিজির মধ্যে বোঝা যায় যে এখানে হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর অনেক সময় দেখা যায় যে ইসিজি নর্মাল, কোনো কিছুই আসে নাই, কিন্তু ব্যথার কিন্তু হার্টেরই। তো ওটাকে ইভ্যালুয়েট করার জন্য যদি আমার ক্লিনিক্যালি আমার সাসপেশন হয়, সন্দেহ হয় যেন এটা ব্যথাটা হার্টেরই, অ্যাটাক হয় না ঠিকই কিন্তু ব্যথাটা হার্টের, তখন তাকে আমরা ফার্দার আরও পরীক্ষায় যাব, ইকো এবং ইটিটি যেটা বলি এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ট্রেডমিল টেস্ট। ওই মেশিনের উপরে যখন রুগীকে আমরা কিছুক্ষণ হাঁটাই, ওই অবস্থায় যেটা ইসিজি করা হয় সেটাকে বলে ইটিটি। তো এই ইভ্যালুয়েট যখন করেন যে আসলে হার্টের অবস্থা কি বা হার্টের কোন সমস্যাটা থেকে এই বুকে ব্যথা হয়েছে, তারপর আপনারা কিভাবে ম্যানেজ করেন রোগীকে সেক্ষেত্রে? তো এটা যেটা আমি বললাম, এটা গেলো একটা কমন যে হার্টের কারণ, যে হার্টের ব্লকের কারণে। কিন্তু এই হার্টের ব্লক ছাড়াও ধরেন তার হার্টের ভালভের কারণে বুকের ব্যথা হতে পারে, তার একটা হার্টের ভালভ চেপে গেলেও বুকের ব্যথা হতে পারে। তো যখন আমি মনে করব যে এটা হার্টের রক্তনালী ব্লকের কারণে হয়েছে, ইসকেমিক হার্ট ডিজিজ, তখন তাৎক্ষণিকভাবে আমরা কিছু মেডিসিন আছে আমাদের, যেগুলো আমাদের অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল, নাইট্রেট, এই ধরনের কিছু মেডিসিন দেই এবং রুগীকে আমরা যদি খুব তীব্র ব্যথা হয় সঙ্গে সঙ্গে আমরা হসপিটালাইজ করি, তাকে ভর্তি করে ফেলি। তখন আর আউট পেশেন্ট হিসেবে আমরা বাসায় রেখে চিকিৎসা করি না, তখন তাকে ভর্তি করে সেখানে আমরা তাকে অক্সিজেন দিই এবং তাকে কয়েকদিন রাখি, সেখানে রেখে ইভ্যালুয়েট করি। এবং আজকাল এটা তো মূলত ধরেন আসলে যখন হার্ট অ্যাটাক হয়
তখন ওই রক্তনালীটা আপনার চর্বি জমে সেখানে ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার কারণে আমরা যে মানে ব্যথাটা হয় সেই ব্যথাটাকে লাঘব করার জন্য কিছু স্ট্রং পেন কিলার আছে, লাইক মরফিন, প্যাথেডিন। তো এই ধরনের মানে ব্যথানাশক ওষুধ দিয়ে আমরা ব্যথাটা কমিয়ে দিই। তারপরে আপনার কিছু কমপ্লিকেশন আছে, যে কমপ্লিকেশনগুলোর কারণে তার প্রেশার ফল করে যায়, সেগুলো চিকিৎসা করি। এবং পরবর্তীতে তাকে আমরা এনজিওগ্রাম করে দেখি যে তার ব্লকটা কোথায় বা কয়টা ব্লক। সেই অনুযায়ী তাকে হয়তো কাউকে আমরা এনজিওপ্লাস্টি বা যেটা আমরা কমন ভাষায় বলি রিং লাগানো, এনজিওগ্রাম করে যদি থাকে সেটা করি, অথবা বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি করে সেটা ক্লিয়ার করি। স্যার, কিছু কিছু ডায়াগনোসিস পদ্ধতি আছে, বিশেষ করে এনজিওগ্রামের মতো একটি জনপ্রিয় পদ্ধতি, যেটি মাধ্যমে আপনারা জানতে পারেন যে আসলে হার্ট ব্লক হয়েছে কিনা, কতটুকু হয়েছে বা সেটির পার্সেন্টেজ কতটুকু, এই যে আমরা দেখি বিভিন্ন জায়গায়। তো এর মাধ্যমে এই যে পার্সেন্টেজগুলা, সেটি আপনারা আসলে কি দেখেন তার মাধ্যমে, এবং কতখানি ভূমিকা পালন করে চিকিৎসার পেছনে এই এনজিওগ্রামটা? এনজিওগ্রাম তো মানে খুবই একটা সহজ পদ্ধতি। এটা ধরেন 10 থেকে 15 মিনিটেই আমরা করি কাজটা। অনেক রোগীরই খুব মানে ভয় ভীতি আছে এনজিওগ্রাম সম্পর্কে। আসলে এটা খুব ভয়ের কোনো কিছু না, কোনো অপারেশন মনে করছেন না, এটা অপারেশন না। এটা রোগীকে জাস্ট আমরা তার হার্টের যেমন আমরা মানে হাতে যেমন রক্তনালীর ভিতরে আমরা স্যালাইন দিই, ঠিক সেরকমই পায়ের একটা রক্তনালীতে, অথবা আমরা হাতেও দিই কখনো কখনো রেডিয়াল আর্টারিতে, সেখানে একটা স্যালাইনের মতো একটা লাইন তৈরি করি, এটা মানে ক্যানুলা দিয়ে। সেখানে চিকন টিউব দিয়ে আমরা দেখি তার হার্টের রক্তনালী কোথায় ব্লক আছে বা কত পার্সেন্ট আছে। সেটা মেজার করার জন্য আমাদের ভিজুয়াল এস্টিমেশন, অর্থাৎ চোখের দৃষ্টি দিয়ে আমরা বুঝি, অনুমান করে বুঝতে পারি। প্লাস সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের এখান দিয়ে যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা বুঝতে পারি, মানে ক্যালকুলেট করি কত পার্সেন্ট বা কয়টা ব্লক। এবং সেই ব্লক অনুযায়ী আমরা তাদের পরবর্তী চিকিৎসার পদ্ধতিটা কী হবে। আসলে এটা কি ওই সঙ্গে সঙ্গে আমরা এনজিওগ্রামের মাধ্যমে একই সঙ্গে সেখানে বেলুন করে রিং বসিয়ে দিয়ে এনজিওপ্লাস্টি যেটা বলি আর কি, সেটা করে দিলে ভালো হবে, নাকি পরবর্তীতে তার অনেকগুলো ব্লক আছে সেই কারণে তাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, বা আমরা কি তাকে সার্জনের কাছে রেফার করা লাগবে কিনা, ওই এনজিওগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারেন। এবং পরবর্তীতে যখন এনজিওপ্লাস্টি করেন আপনারা, বা যে কোনো বাইপাস সার্জারি, যে কোনো ধরনের অপারেশনের পরবর্তীতে আপনাদের কি পরামর্শ থাকে? কারণ অপারেশনটা পুরোপুরি একজন সার্জনের উপর ডিপেন্ড করে, সেটি নিয়ে আলোচনা করে আসলে আজকে লাভ নেই। অপারেশনের পরবর্তীতে আপনাদের পরামর্শ কি থাকে রোগীদের জন্য? রোগীদের পরবর্তী পরামর্শগুলো হলো আসলে এনজিওপ্লাস্টি বা রিং লাগানি হোক আর বাইপাস সার্জারি হোক, এরপরে সার্জনরা রোগী তাদের কাছে রাখেন না, তারা রেফার করে দেন আমাদের কাছেই। পরবর্তী ফলোআপগুলো আমরাই করি যারা কার্ডিওলজিস্ট। তো এই বিষয়ে ধরেন ওষুধ তো খেতে হবে, একটা মানে হার্টের রোগী তার লাইফ লং কিছু না কিছু ওষুধ খেতে হবে। যেমন ধরেন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, তার চর্বি কমিয়ে রাখার জন্য ওষুধ যেগুলো আছে, কোলেস্ট্রল কমানোর জন্য ওষুধ লাগবে সারা জীবন। তারপরে যারা ডায়াবেটিস আছে সেটা ডায়াবেটিস কন্ট্রোলে রাখা লাগবে। তো কিছু মেডিকেশন লাগবে তার লাইফ লং, এই ব্যাপারে তার লাগবেই। এবং তাদের পরামর্শ হলো যে যেই কারণে তার এই অসুখটা হয়েছে সেগুলো যাতে আর না হয়, ফার্দার যাতে প্রোগ্রেস না করে, সেই জন্য যেটা আপনি বলেন যে তার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ সে যদি ধূমপান করার অভ্যাস থাকে ধূমপান বাদ দিবে, তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখবে, প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখবে। যদি তার খুব মানে সে মোটাসোটা হয়, ওবেস হয়, সেটা ওজনটা মানে কমিয়ে নিয়ে আসবে, ফলো আপে যেতে হবে, এবং নিয়মিত একটু হাঁটবে, যাতে নাকি তার পরবর্তীতে আর একই ধরনের ব্লক না হয় বা আর কোনো ধরনের রিং লাগানো না লাগে বা কোনো অপারেশন না। তারপরেও হঠাৎ করে বুকে ব্যথা যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তার প্রতি আপনার পরামর্শ কি থাকবে? তখন যদি আবার তার মানে এইসব নিয়ম মানার পরে বা ওষুধ খাওয়ার পরে যদি তার বুকে ব্যথা হয়, তাহলে তার যে ডাক্তার আছেন তার সঙ্গে তো যোগাযোগ করবেন যে তার কি কোনো সেকেন্ড কোনো আবার কোনো অ্যাটাক হলো কিনা বা আবার কোনো ব্লক হলো কিনা, এটা হতে পারে। তার মানে তখনও বুকে ব্যথা আবার হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না, ঝুঁকি থেকেই যায় সবার ক্ষেত্রে। অবশ্যই, কারণ একটা হার্টের রক্তনালী তো একটা না, অনেকগুলো রক্তনালী আছে, হয়তো আমরা একটা ঠিক করে দিচ্ছি, তারপরে তো আরেকটাতে হতে পারে যদি সে নিয়ম না মানে। স্যার, অনেক ধন্যবাদ, চমৎকারভাবে বুঝিয়ে দিলেন বিষয়টি নিয়ে। আপনাকেও ধন্যবাদ, আমার দর্শকদেরকে এবং এনটিভি পরিবার সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো শোল্ডারের একটা মুভমেন্ট। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে বেন্ট ওভার ল্যাটারাল রেজ, যে বেন্ট অবস্থায় যে আমরা ল্যাটারাল রেজটা মেরেছিলাম, সেটা আমরা ভার্সন দেখাবো হচ্ছে কেবলসের মাধ্যমে, যে আপনার বেন্ট না হয়ে ডাম্বেলের কোনো অ্যাসিস্ট্যান্স না দিয়ে শুধুমাত্র কেবলসের মাধ্যমে কীভাবে আপনি ওই মাসলটাকে ফোকাস করবেন। এটা দেখানোর রিজনটা হচ্ছে এই, যে অনেক সময় আপনার ওই পরিমাণ থাকে না, টাইম থাকে না, এনার্জি থাকে না যে আপনি ওইভাবে প্রোগ্রাম অনুযায়ী সব শোল্ডার এক্সারসাইজ করার পরে আবার বেন্ট ওভার ল্যাটারাল রেজটা মারবেন। তখন যে জিনিসটা করতে পারেন, আপনি যে কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা খুব ইজিলি করতে পারেন। আপনার একই মাসেলে হিট করবে, শুধুমাত্র পার্থক্য একটাই হবে যে এখানে আপনার মাস্কুলারিটি খুব একটা হবে না, কিন্তু আপনার শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। যেহেতু জিনিসটা করছি আমরা কেবলসের মাধ্যমে, ডেফিনেশন এবং শেপিংটা হচ্ছে আপনার প্রায়োরিটি। কিন্তু যদি আপনার ম্যাচ বিল্ডিং প্রায়োরিটি থেকে থাকে, তাহলে আপনাকে ডাম্বেল দিয়েই করতে হবে, মারতে হবে। এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কেবলসের মাধ্যমে কীভাবে করি। ওকে, তো সব রেডি।
ওকে, তো অনেকে হয়তো মনে করবে যে এটা হয়তো ট্রাইসেপের মুভমেন্ট অথবা ফ্লাই মুভমেন্ট, বেসিক্যালি তা না। এটা আপনি খেয়াল করছেন যে ওনার এলবোটা কিন্তু হাইপার এক্সটেন্ড হবে না, ভাঙা অবস্থায় থাকবে। যখন ওখানে চলে যাবে, যখন আসবে, উনি তার শোল্ডারের যে ব্যাক যে মাসলটা, সেই মাসল দিয়ে জিনিসটা পিছন থেকে টানবে, তখনই তার রিয়ার ডেলসে গিয়ে কাজ হবে। এখানে জিনিসটা কিন্তু ডাম্বেলের যে এক্সারসাইজটা একটু হলেও কঠিন এবং রেজিস্ট্যান্স সবসময় থাকবে, মানে কন্টিনিউয়াস থাকবে, কিন্তু ম্যাসিভনেসটা আসবে না। শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে কিন্তু এটা আসবে। ওকে, এখন জিনিসটার রিজনটা হচ্ছে এই, যেহেতু এটা আপনার অন্য কোনো মুভমেন্ট লাগছে না, কোনো বেঞ্চ লাগছে না, কোনো ডাম্বেল লাগছে না, কোনো প্রিপারেশন লাগছে না। আপনি জাস্ট জিম থেকে যদি আপনি দেখেন যে পুরো এক্সারসাইজ শেষ, আপনি জাস্ট যখন বেরোতে নেবেন তখন যদি আপনি কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা করে যান, আপনার সেম এটাই হবে। কারণ স্ট্যান্ডিং অবস্থায় এক্সারসাইজগুলো করা অনেক সহজ, মানে প্রিপারেশন নিয়ে করার চেয়ে। এই জন্য আপনি এক্সারসাইজটা যদি ইনভলভ করেন, তাহলে আপনার রিয়ার ডেলসের ডেভেলপমেন্টের যে মুভমেন্টটা, এটা সবসময় আপনি করবেন, কখনই জিনিসটা হবে না, স্কিপ হবে না। দর্শক, হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি? চলুন শুনি আমাদের এখনকার প্রাইমারি কেয়ার। হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া বিভিন্ন কারণেই হতে পারে, তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। হঠাৎ কোনো মানুষের যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে প্রথম কাজ হবে নাকটিকে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরার। এটি 1 মিনিট, 2 মিনিট, এমনকি 15 মিনিটও লাগতে পারে। সাধারণত এতেই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। যদি তা না হয়, তাহলে একটি ভেজা রুমাল দিয়ে অথবা বরফ পানি দিয়ে নাকটি চেপে ধরতে হবে। যদি তাতেও না বন্ধ হয়, তাহলে আপনি নিকটস্থ কোনো নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যারা চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, তারা কখনো লেন্স পরা অবস্থায় সুইমিং পুলে সাঁতার কাটবেন না। কারণ সুইমিং পুলের পানি অনেকে ব্যবহার করেন বলে এখান থেকে চোখে ভাইরাল ইনফেকশন হতে পারে। আবার পানির ক্লোরিনের কারণে আপনার কন্টাক্ট লেন্স নষ্ট হয়ে যেতে পারে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আগে ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা, যেটা আমরা আগে পড়তাম, এখন সেটাকে বলা হয় না, এটাকে একসঙ্গে বলা হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।